সরকারের অস্তিত্ব বিলীন, দেশের 90% আর্মির দখলে চলে গিয়েছে। এবার সরকারিভাবে ঘোষণা করল বাংলাদেশি সেনা। বাংলাদেশ সেনার তরফে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশের সীমান্ত কোনো অবস্থাতেই সমঝোতা করা হয়নি। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে কোনো সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এরপরই তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এখানে মিয়ানমার সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন প্রদেশের প্রায় 90% দখল করে নিয়েছে। আরাকান আর্মিও কোনো অথরাইজড সংগঠন নয়। যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি সংবেদনশীল। যে কোনো সময় যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনা। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আর একটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব, বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো, বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি, আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি, এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন, সেটা উদ্বেগের বিষয়, এটা কাঙ্ক্ষিত নয়। বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা? যদি আপনার উত্তর পেয়ে থাকেন, আই এম শিওর আই হ্যাভ গিভেন মাই আনসার। এদিন লালমনিরহাট এয়ারবেস নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ সেনা। লালমনিরহাট এয়ারবেস চীন ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে সেনা জানায়, লালমনিরহাট এয়ারবেসটিকে সচল করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, দেশের স্বার্থেই এটা করা হচ্ছে। লালমনিরহাট অনেক পুরনো এয়ারবেস, এখানে এটি স্পেস ইউনিভার্সিটি ও এভিয়েশনের কাজেও ব্যবহার করা হবে। চীন এই এয়ারবেস ব্যবহার করবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য সেনার কাছে নেই। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো সিদ্ধান্তের আগে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের। চীন রংপুরে একটি হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে, এবং তারা হাসপাতালটি রংপুরে এই কারণে করতে চায় যেখানে তারা বিমানবন্দর ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কি তারা যদি হাসপাতাল স্থাপন করে, সেখানে কি লালমনিরহাট বিমানবন্দরটি কি চীন ব্যবহার করতে পারবে কিনা? ধন্যবাদ। অনেক লম্বা প্রশ্ন, সহজে উত্তর দিয়ে ফেলি। দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব, এরোস্পেস ইউনিভার্সিটি হবে, এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে। তো উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে, এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে, এটাই খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি, ব্যবহার হয়নি, এখন প্রয়োজন পড়েছে,
ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না, কবে ব্যবহার করবে, এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। এটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি, আমার জানাও ছিল না, আপনার কাছ থেকে জানতে পেলাম, তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারি সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন, ভেবে দেখবেন, এটা নিয়ে মূল্যায়ন করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। Hey guys, Assalamu alaikum. This is my home village. রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী ধরে তারা ভালো জানে তো শুধু মন জানে নদীর পানি এত বাড়িটি বেড়ে গেল কি করে? তোর কিন্তু মেরিয়ে পুঁতে হলো বলো তো দেশের তো কপাল কদিন আগে দেখলাম কি লক 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 করতেছে আর গিয়েছে ওরা তো ইয়েতে খেয়েছে ওরা 80 খেয়েছে পাতা খাওয়াতে দেখো যাই উঠলে গেছে কি সুন্দর চেয়ারা হলো লক লকি চেয়ারা তুই যে দিন যাচ্ছে আর এত কথা তুই তোর মুখ দিয়ে বেরোচ্ছে। আমি এখন গোপালগঞ্জের বাসিন্দা গোপালগঞ্জের বাসিন্দার কিন্তু ইয়ে খুলে দিচ্ছে একেবারে কাজ। আমি তো খুব জিওদি শুনছি হাসিনা আসছে আবার পদত্যাগ করা হাসিনা হাসিনা কেন আরো কিছু আসবে। আর কি এর নাম এই কাওয়া ইউনিভার্সিটি বের করে দিচ্ছে ডাক্তার ইউনুসের বের করে দিয়েছে ডক্টর ইউনুসের বের করুক, বাংলাদেশ টের পাবে যে কোন জায়গা থেকে কি বেরোচ্ছে। আচ্ছা এখনো বাংলাদেশ কিছুই টের পায়নি, শুধু ডক্টর ইউনুসের কারণে গেটে বস পানি এখনো পর্যন্ত কিছুই টের পায়নি বাংলাদেশ, গোপালপুর গেটে পাবেও না। জোর আজকে কালকে পদত্যাগ করুক, পরশু দিন থেকে দেখো খালি। আচ্ছা গোপালপুর গেটে দাঁড়া পানি গোপালপুর গেটে ভোট দাঁড়িয়েছে 5 বছরের ইয়ে এগ্রিমেন্ট ছাত্ররা আবার ইয়েতে লেগেছে না, ছাত্ররা আবার ইয়েতে লেগে গেছে আন্দোলনে ওই যে রাজরোমাঞ্চে যেখান থেকে প্রথম শুরু হলো ইয়ে, মানে 5 বছর ইউনুস থাকবে এইটাই 5 বছর ইউনুস থাকবে। এর ভিতরে সংস্কার যেদিন শেষ সেদিনই ইলেকশন। মানে ইউনুস যেদিন লাগবে ওই দিনই না, মানে সংস্কার যে 3টে পদক্ষেপ নিয়ে ধরো গ্রহণ করেছে। প্রথমটা হলো দেশের যত ধরনের দুর্নীতি আছে সে দুর্নীতি দমন করবে। দ্বিতীয়ত হলো খাদ্যদ্রব্য এবং যাবতীয় যত ধরনের
দেশের ভিতরে যা সংকট আছে সেটা দূর করবে, তৃতীয়ত হচ্ছে নির্বাচন। কি বুঝলি? আমার তো বোঝা হয়ে গেছে তো সে তিনটে ব্যবস্থা না করে ও জীবনেও ওর লাভ দিয়ে যাচ্ছে না ইয়েরা স্টুডেন্টরা। ওটা দিন লেবে দিত। ও তো রাজনীতির জন্য আসেনি, ও তো শুধু মানে জেনারেল ওয়াকরুজ্জামান, তারপরে ভালো ভালো ওই যে বিএমপির তোমার চেয়ারপারসন কি ওর নাম, তারেক জিয়া, এরা তো সবাই মিলে ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করলো, কিন্তু ডক্টর ইউনূস রাজি হয়নি, শুধু ছাত্রদের কথা ফেলতে পারেনি বলে এই পর্যন্ত। আমার 30 মিনিটে একটা ভিডিও লাগবে, ওই জন্যই তো এখন আসলাম, না তো আমি এখন আসা বন্ধ এখানে। পকড়ি কেটেছে ওই আতা ধরো ক্যামেরার মধ্যে। তো ক্যামেরা ঠিক কিছু দেখা যাচ্ছে না। ও দেখা যায় কি হবে, আমার ক্যামেরা ছবি ভিডিও হচ্ছে ল্যাপটপে নেবো, ব্যাস খেলা শেষ। আচ্ছা এই কয়েলটার একটা ছবি দিয়ে দেন, বড় আছে কয়েলটা আছে চায়না সিংফং, আর ভারতের আছে একটা আছে মানচিত্রের কয়েল আছে, বাংলাদেশে 1 টাকার নোট আছে 3 হরিণ। বাংলাদেশে ছাড়িয়ে বাংলাদেশে বসে থেকে আমি বাইরের দেশের মুদ্রা দিলেই আমার তো ধরে ঠেঙাবে নি। তুমি কি খানকে ছেলিবিলি হবে না? আমি খানকির ছেলে বিলি হবো না, এই মুদ্রা আছে 100 টাকার একটা কয়েল আছে আমার কাছে, খানকির ছেলে আমি কি আছে তো ফালতু কথা আছে বললাম তোর সাথে। তুই তো 80-40 মাছ আছে। আরে খানকির ছেলে, এদের জ্বালায় ভিডিওটা আমার লাস্টে বাদে দেওয়া লাগবে। হ্যাঁ, বাজার বৃষ্টি নোটিস ছিল। এই দেখ 50 পয়সা না 50 টাকা। হ্যাঁ ওইটা 50 টাকা তো মার পাল্লাও মাথা। এই খানকির ছেলে এই দেখ 100 টাকা, এই দেখ এদের জ্বালায় আমার ভিডিওটা বাদ দেওয়া লাগবে, আমি বুঝতে উঠতে পেরেছি। খানকির ছেলে দেখ ভালো করি মাথা কোন দেশে রে? চুকু মাখা চুপু মাখা নাই। এ তো আই অং কিছু চুং কিছু পং। চায়নার ইয়ান 2008 সালে 100 টাকা মানে তো মেলা টাকা এই জায়গায়। চায়নার ইয়াং কয় টাকা? ওই 120-30 টাকা। কেন? মান কম। চায়নার টাকার মান কম না চায়না ইয়াং এর? বাংলাদেশ এত বিজনেস করে কিভাবে চায়নার সাথে? এত কম টাকায় মোবাইল পাচ্ছ তুমি, এত কম টাকায় এত কিছু পাচ্ছ কিভাবে? 1 টাকার হরিণ মার্কাও রেখে দিয়েছে। হ্যাঁ 3 হরিণ। বাপ ভালো, তোর মা ভালো, তুই এরকম পেজম মাখা। আমি তো আগা ঘোড়াই, আমি গোর গাড়ির হেলপারি করি না এখন। এবারে বাচ্চা পাশে গুড় গাড়ির হেল্পারি করে নেবে। কামাই ভালো, ইনকাম ভালো, দিনকাল ভালো না, এই জন্য তোর বাড়ানো বেশি। এক গুড় গাড়িতে গেলি তো এক টিভি 2000 করে। না কি? আমার হচ্ছে এখন বর্তমান হচ্ছে 3000, আর ওদিকের বকশিস পাই আছে 500 হয়ে যায়। হাতিগুলি নিজেকে করতে, ওর ওদিক ঠিক নেই করতে। ও কি করবে বাড়ি বসে থেকে? রাত তো এমনি যাবে। আর চা খাইতো না, এখন তো চা খাই। আর দেখছে ওই সিগারেট মিগারেট কেউ খালি একটু ধোঁয়া ঢুকতো না। এই তো জামাই চাকরি নেই, আস আমাদের বাড়ি ঘুরিয়ে বেড়াচ্ছিল দেখলাম। মাঝখানে ছেড়ে দিয়ে এলো। ওখানে আবার ঢুকেছে। মাঝখানে ছেড়ে দিয়েছিল, দিয়ে আমার সাথে অনলাইনে কাজে আসছিল। আমার অনলাইনে কাজ তো মানে টাকা হলো এরকম মাস শেষে দেখতে পাওয়া যায়, আমার তো টাকা প্রতিদিন দেখা যায় না। চলে গেল আবার, যা। এই যে আশিক, তামিম আর আবদারের ছেলে, এরা কি ইনকাম করতে পারছে মেলা? আবদারের ছেলের 15,000 টাকা মান্থলি বেতন, আর আশিকির কেমন সিস্টেম কি জানি না। তামিমেরা ওই যে ইউটিউব চ্যানেল সেল করে, তো ধরো পার চ্যানেল মিনিমাম 10,000 টাকার নিচে সেল হয় না। ধরো মাসে যদি 20টা চ্যানেল তুলতে পারে ওই জায়গায় 2 লাখ। নায়ক কি তামিম? এরা হচ্ছে ভয়েস কেনে ইয়ের থেকে, ওই যে মার্কেট প্লেস থেকে ভয়েস কিনতে পাওয়া যায়। ধরো 1 ঘন্টার একটা ভিডিওর জন্য ভয়েস কিনেছে মনে করো যে এরকম 1,000-2 টাকার। ভিডিওটা এরা তৈরি করে, এমনি এমনি তৈরি করে? এই ভিডিও কম্পিউটার দিয়েই তৈরি করা যায়। ওই একটা একটু না না না, এই লেখা ভিডিও, যে গল্প বলে না, গল্প, সে গল্প এটা।
ভয়েস তো মিলানো লাগে। ওই টেক্সের সাথে ভয়েস মিলাইতে হবে। এই তিনটে কম্পিউটারে টাকা পয়সা সব মানে তামিম। তামিম তো মালয়েশিয়া থেকেই তোমার হচ্ছে ওর ইউটিউব চ্যানেলটা দাঁড় করায় নিয়ে এসছে। মনে করো যে ইউটিউব চ্যানেলের একটা ও মানে 2 লাখ সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল দাঁড় করায় নিয়েছে, আর কি লাগে। ওই জায়গাতে তা তুমি একদিন কি করবে? আমি ইউটিউবের কাজ করিনি তো। আমরা একটা 80-40 গান মান গিয়েছি, যেটা ভাইরাল হতে পারতাম, তাও কত টাকা পাতাম? 4-5 টাকা। আমি ইউটিউবের কাজ করি না। তোমার কাজ কি হাই লেভেল? আমি হলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঝিনাইদহ তুমি ঝিনাইদহ বাইপাস করিস না, বাইপাসের একটা রাস্তা নেমে গেছে বেলডিঙার বাজারে। বেলডিঙার বাজারের পরেই আছে চার দোকান দিয়েছে, সেই 80-40 চার দোকান, ওই যারা আছে ওই আজাইলা পাবলিক। ওদের হ্যাঁ, আরে শালা চার দোকানে ওই ওই জায়গায় চা খাইছি, ওই দোকানে। তার মানে ওই রামনগর বেলডিঙা বাজার। আমি তোর বলছি হাটগোপালপুর রাস্তায় ঢুকে। হ্যাঁ হ্যাঁ, ওই বাইপাসের তো নেমে পড়ে আছে। হ্যাঁ আমার আসছো বটতলা গোড়া দিয়ে তোমার গোষ্ঠীর সাথে। ওই কানকির ছেলে ওইটা আছে, ওইটা আছে তো। আবার ওই রাস্তার নাম যেটা করেন লোকে বললি বলে হচ্ছে পনি। আজাইরা পাবলিক, ওরা এক একজন মান্থলি সর্বনিম্ন 5 লাখ টাকা কামায়। ওই মশিয়ার টাক পড়া ও এই আছে। যে এক একজনে এক একটা চ্যানেল বর্তমানে যে ইউটিউবে দেখা যায়, মানে ফেসবুকে এক এক কলি করে দেখায় 5 মিনিট 7 মিনিট করে, এরাও তো ভালো টাকা ইনকাম করে। তুই খুলবি না? শোনো, এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব নিয়ে করতেছে ভালো টাকা ইনকাম ভাই করতেছে। রাত জাগ। বর্তমানে আমার মনে হয় 1 লাখ টাকা মাসে আইতেছে। ওরে না, অত শুধু আইফোন রয়েছে ওর কাছে, ও তো ভিডিও করে প্রতিদিন ভিডিও।